আসসালামু আলাইকুম। কেস টেকিং মডিউল এ আমরা আলোচনা করব যে কেস টেকিং এর সামগ্রিক বিষয়, কেস টেকিং এ আমরা কি কি নিয়ে আসব সেই বিষয়গুলো এবং কেস টেকিং এর মধ্যে কি কি থাকবে এগুলো, এবং এর একটি পিডিএফ কপি আমরা আপনাদেরকে অবশ্যই দিয়ে দেব। কেস টেকিং এর একটা উদ্দেশ্য রয়েছে। আমরা কেস টেকিং করলে প্রায় 12টির মতো উদ্দেশ্য বা 16টির মতো উদ্দেশ্য আমরা এখানে নিয়ে এসেছি। সেটা আমরা এর আগে আলোচনা করেছি এবং তার একটি রিভিউ আমি আপনাদেরকে দিয়ে দেব। রোগ সম্পর্কে জ্ঞান পেতে আমরা কেস টেকিং করি। রোগীর উম, রোগীর প্রকৃতিটা কিরকম, গুরুতর কিনা অসুস্থ কিনা সে সম্পর্কে। হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচনের জন্য সামগ্রিক বা টোটালিটি অফ সিমটম খুঁজে বের করার জন্য আমরা কেস টেকিং করি। রোগের প্রকৃতি নির্ণয়ের জন্য কেস টেকিং করি, অর্থাৎ এটাকে তীব্র, দীর্ঘস্থায়ী, নিরাময়যোগ্য কিংবা দুরারোগ্য এই বিষয়গুলো নির্ণয় করার জন্য আমরা কেস টেকিং করি। রোগের কারণ খোঁজার জন্য কেস টেকিং করি। লক্ষণগুলো লক্ষণগুলো কিরকম সেগুলো জানার জন্য আমরা কেস টেকিং করি। অনেকগুলো বিষয় আমি এখানে নিয়ে এসেছি, এগুলো আপনারা একটু ভালো করে দেখে নেবেন। তো কেস টেকিং করতে আমরা যে তথ্যগুলো পেয়ে থাকি সেই তথ্যগুলো আমরা 3 ধরনের সংগ্রহ করি। এক নম্বরে হলো চিকিৎসকের পর্যবেক্ষণ, অর্থাৎ একজন চিকিৎসক তার নিজস্ব জ্ঞান, গরিমা, চিন্তা, চেতনা, ধীশক্তি, বুদ্ধি এবং চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান দিয়ে পর্যবেক্ষণ করে যে ডেটা বা তথ্যগুলো সংরক্ষণ করেন, সেটা হলো একটা। দ্বিতীয় যে পদ্ধতি সেটা হলো যে রোগীর সাথী বা আত্মীয় স্বজন থাকে তার কাছ থেকে সংগ্রহ করা। তৃতীয় নম্বরে যে সকল অনুভূতিগুলো একমাত্র রোগী সেলফ অনুভূতি সম্পন্ন বা অনুভব করে থাকেন সেই সকল বিষয়গুলো। সুতরাং আনালে কি না হাবিবুল তো আছে মনে হয় না থাকলে কি হাবিবুল দোকান তেমন থাকলে কি সমস্যা নেই। তো এখানে কথা হলো রোগী নিজে বর্ণনা করবেন। এই 3 সোর্স থেকে, 3টি উৎস থেকে আমরা এই কেস টেকিং এর যে তথ্য সেগুলো পেয়ে থাকি। এখন এই কেস টেকিং এ আমরা কি কি নিয়ে আসি, কেস টেকিং এর যে বিষয়গুলো আমরা বিবেচনা করে থাকি সেটা হলো, আমি আলোচনা করেছি এর আগে যে ফার্স্ট কন্টাক্ট বা প্রথম যোগাযোগে আমরা রোগীকে বিশ্লেষণ করি। রোগী কি বাচাল, রোগী কি দর কষাকষি করেন, রোগী কি একটু চতুর টাইপের, রোগী কি একটু মিথ্যাবাদী, কিরকম একটা রোগীর উপর একটা আপনার আউটলাইন তৈরি করি। দ্বিতীয় নম্বরে আমি কি করি, যখন আমার রোগী আমার অ্যাপয়েন্টমেন্ট নিল, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে রোগীর কেস রেকর্ড প্রস্তুত করি, অর্থাৎ খাতা কলম, স্থান, নির্দিষ্ট একটা নির্জন পরিবেশ ইত্যাদি আমরা নিয়ে আমরা রোগীর কেস টেকিংটা শুরু করি। এরপরে রোগীর পরিচিতির মধ্যে কি থাকে সেটা হলো রোগীর নাম, রোগীর ঠিকানা, বয়স, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, বসবাসের এলাকা ইত্যাদি। নাম ঠিকানার সিগনিফিকেন্ট কি সেটা আমরা বলেছি। বয়সের সিগনিফিকেন্ট হলো আমরা তার এজ অনুযায়ী সে কতটুকু অনুভূতি সম্পন্ন এবং তাকে কোন পটেন্সি দেওয়া যাবে সেগুলো আমরা বিবেচনা করতে পারি। লিঙ্গ ভেদে কিছু মেডিসিন আছে সেগুলো আমরা চিন্তা করতে পারি। বৈবাহিক অবস্থা এবং সে কাছাকাছি আছেন কিনা দূরে আছে এগুলোর উপর নির্ভর করে কিছু মেডিসিন আমরা প্রয়োগ করতে পারি। এরপরে আমরা নিয়ে আসবো রোগীর বর্তমান সমস্যা। রোগীর বর্তমান কি কি সমস্যায় ভুগছে সেগুলো আমি একটা মডিউলেশন করতে গিয়ে আমি জাস্ট লিখেছি রোগীর পেটে গ্যাস জমে, অর্থাৎ পেটের গ্যাসের সমস্যা সহ অন্যান্য সমস্যা তার রয়েছে। এখন
বর্তমান সমস্যাগুলো লিখতে গিয়ে আমাদের যেগুলো করতে হবে সেটা হলো একের পর এক অন্তত এক লাইন ফাঁকা রেখে লিখতে হবে। অর্গানন অফ মেডিসিনের নির্দেশনা অনুযায়ী এই জন্য ফাঁকা রাখতে হবে যে রোগী নতুন কোনো লক্ষণ যদি আবার বলে সেটাকে আমরা লিখে রাখবো। এখন কথা হলো, যেই লক্ষণগুলো আমাকে রোগী বলল সেই লক্ষণের পিছনে যে ইতিহাস রয়েছে, এই লক্ষণের পিছনে যে কজেশন রয়েছে, সেই কজেশন গুলোকে আমরা খুঁজে বের করব এবং এই কজেশন গুলো খুঁজে বের করলে আমরা সঠিক হোমিওপ্যাথিক মেডিসিন সিলেকশন করার জন্য যথাযথ পথ খুঁজে পাব। এরপরে আমরা যেমন এখানে বর্তমান সমস্যার ইতিহাস, অর্থাৎ রোগীর পেট যে গ্যাস জমে, এই গ্যাসটা জমার পিছনে অতি ভোজন, অতি মিষ্টি গ্রহণ, এটাকে আমি লিখেছি। রোগীর অতীত ইতিহাস, অতীত রোগের ইতিহাস, কোষ্ঠকাঠিন্য, আলসার ইত্যাদি। রোগীর পারিবারিক ইতিহাস, যেমন রোগীর গনোরিয়া থাকতে পারে, বাবার বাতের সমস্যা, হার্ট অ্যাটাক, ডায়াবেটিস ইত্যাদি থাকতে পারে। তো এই বিষয়গুলো যেমন আমাদের মাথায় রাখতে হবে। এই মডুলেশন গুলো সবসময় আপনি আহ পর্যায়ক্রমিক আলোচনা করতে পারবেন না, লিখতে পারবেন না। যেমন বর্তমান সমস্যা, বর্তমান সমস্যার পিছনে ইতিহাস, রোগীর ইতিহাস, পারিবারিক ইতিহাস, এইগুলো নেওয়ার পরে আমাদেরকে যে বিষয়গুলো নিতে হবে সেটা হলো রোগীর পিপাসা কিরকম আছে, বারবার পানি খায়, অনেকক্ষণ পর পর পানি খায়, কম পানি খায়, পিপাসা আছে, পিপাসা নাই ইত্যাদি। খাবারের বিষয়ে আমাদেরকে মনে রাখতে হবে খাবারের ইচ্ছে, অনিচ্ছে, খাবারের বৃদ্ধি, খাবারের উপশম। এরপর আসেন জেনারেলে। জেনারেল যে বিষয়গুলো আমাদের রোগীর ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ সেটা হলো শীত ও গরমের অনুভূতি, গরমে কষ্ট পান, গোসলে আগ্রহ আছে কিনা, অনিচ্ছা আছে, এগুলো আমরা জেনারেল চ্যাপ্টারে পাবো। প্রদাহের আগমন, অর্থাৎ হলো আমার যদি কোনো প্রদাহ থাকে, রোগীর ব্যথা থাকে, সেই ব্যথাটা কিভাবে আসে আবার কিভাবে চলে যায়, এটা পাবেন জেনারেল অ্যাপিয়ার সাডেনলি এবং ডিসঅ্যাপিয়ার সাডেনলি, এভাবে করে। এরপরে হলো টাইম বা সময়, কটা থেকে কটা পর্যন্ত বৃদ্ধি পায়, কটা থেকে কটা পর্যন্ত উপশম হয় ইত্যাদি আমাদের কেয়ার করতে হবে। জেনারেলি আবার মাসিকের বিষয়টাও থাকে, সেটা কি অনিয়মিত, সময়ের আগে, টাটকা, রজস্রাব ইত্যাদি, এবং ফিমেল জেনারেলও আপনারা পাবেন। এরপরে আছে মলমূত্র, ঘাম, লালায় দুর্গন্ধ থাকলে সে সকল বিবরণ আমরা, যেমন ঘাম থেকে ডিম পচা ঘ্রাণ আসে, এটা একটি লক্ষণ। এভাবে করে আমি কিছু সহজ উদাহরণ দিয়েছি, এগুলো আপনারা খেয়াল করবেন। 11 নম্বরে যেটা আমরা আলোচনা করেছি সেটা হলো যৌন জীবন। পুরুষের যৌন জীবন, অর্থাৎ পুরুষ এবং মহিলার আলাদা কোয়েশ্চেন এবং আলাদা বিষয়। তথাপি তার কৈশোর জীবন কিভাবে কেটেছে, যৌবন কিরকম কেটেছে, বয়বৃদ্ধি অর্থাৎ বৃদ্ধ হওয়ার পর তার কি অবস্থা, বীর্যপাত সংক্রান্ত কোয়েশ্চেন, যৌন মিলন সংক্রান্ত কোয়েশ্চেন এবং স্বপ্নদোষ সংক্রান্ত কোয়েশ্চেন এবং মাস্টারবেশন সংক্রান্ত কোয়েশ্চেন ইত্যাদি ইত্যাদি আমাদেরকে কিন্তু করতে হবে। এবং মহিলাদের যৌন জীবন ক্ষেত্রে বা মহিলাদের এই বিষয়গুলো সম্পর্কে আমাদের যেগুলো জানতে হবে, উপরের বিষয়গুলোর সাথে আমাদের আরো কিছু বিষয় জানতে হবে, যেমন শ্বেত প্রদর, নিয়মিত অনিয়মিত মাসিক এবং অন্যান্য সমস্যাগুলো, মিস ক্যারেজ অর্থাৎ গর্ভপাতের ইতিহাস আছে কিনা ইত্যাদি, এবং ঐচ্ছিক নাকি অনৈচ্ছিক মিসক্যারেজ ইত্যাদি আমাদেরকে কিন্তু নিয়ে আসতে হবে। এরপরে আমরা যেটা দেখবো যে আর্টিফিশিয়াল রোগ। আর্টিফিশিয়াল রোগগুলো কি, যে একজন সুস্থ রোগী মেডিকেশন গ্রহণ করার পরে সে ডায়াবেটিস
মেলাইটিস অথবা ডায়াবেটিস রোগে, কিংবা হাই প্রেশার, হাইপারটেনশন, হাইপোটেনশন, এরকম মানে হঠাৎ কোনো রোগের আক্রমণ, এবং যেটা আমি বুঝতে পেরেছি যে এটা আমার আর্টিফিশিয়াল ডিজিজ, অর্থাৎ কোনো ওষুধ খাওয়ার কারণে তৈরি হয়েছে। কোষ্ঠকাঠিন্য হতে পারে অনেক সময় অনেক মেডিসিন গ্রহণ করার কারণে। তো অনেক মেডিসিনের সাইড এফেক্ট কারণে আমরা দেখবো যে ডায়াবেটিস, কিডনি সমস্যা হতে পারে। তো এই যে বিষয়গুলো, তো এই বিষয়গুলো কিন্তু আর্টিফিশিয়াল ডিজিজের মধ্যে পড়ে। ঘুম, ঘুমের অবস্থা প্রকৃতি কেমন, সে একসাথে একেবারে ডিপ স্লিপ হয় কিনা, নাকি তৃপ্তি হয় কিনা ঘুমে, ইত্যাদি আমরা জানবো। ঘুমালে চোখ খোলা থাকে কিনা, ঘুমের মধ্যে কথা বলে কিনা, ইত্যাদি আমরা কিন্তু এই ঘুম চ্যাপ্টারে আমরা বিবেচনা করব। ঘামের বিষয়, ঘাম প্রচুর, কম, ইত্যাদি আমরা নেব। ঘামের দুর্গন্ধ, পচা গন্ধ, কাজের সময়, হাঁটার সময় ঘাম, কোন সময় ঘাম, ইত্যাদি কিন্তু আমরা বিবেচনা করব। মলদ্বারের কোষ্ঠকাঠিন্য, মলদ্বারের সমস্যাগুলো নেব, এবং প্রস্রাবের, যেমন প্রস্রাবের সমস্যা কি, যেমন প্রস্রাবের তলানি সহ জ্বালা, এই বিষয়গুলো আমরা কল্পনা করব। এবং সর্বশেষের দিকে আমরা যেটা করব সেটা হলো মানসিক লক্ষণগুলো নিয়ে আসবো। ভ্রান্ত ধারণা, হাসি, কান্না, দুঃখ, কৃপণ, কামুক, মেজাজি, আহ, সহ আরো যে লক্ষণগুলো আমরা পাই, সেই লক্ষণগুলো, মানসিক লক্ষণগুলো আমাদেরকে নিতে হবে। আমি অবশ্যই এগুলো আপনাদেরকে জানিয়ে দেবো। এখন কথা হলো যে আমরা মানসিক লক্ষণগুলো সর্বশেষে কেন নেব। মানসিক লক্ষণগুলো এই জন্যই সর্বশেষে নেব, কারণ হলো মানসিক লক্ষণগুলোর মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো একজন রোগী আপনার সাথে খুব ঘনিষ্ঠ এবং কাছাকাছি না হলে কখনো বলবেন না। সেজন্য আগের লক্ষণগুলো নেওয়ার পরে রোগী আপনার প্রতি বিশ্বাস স্থাপন করবে, আপনার প্রতি একটা আহ বিশ্বাস এবং আপনার প্রতি একটা ভালোবাসা, কিংবা আপনার প্রতি একটা আমানতদারিত্বার যখন লক্ষ্য করবেন, তখন রোগী আপনাকে তার মানসিক লক্ষণগুলো নির্দ্বিধায় বলবে। সে কারণে মানসিক লক্ষণগুলো সর্বশেষে নেওয়ার জন্য হোমিওপ্যাথিক স্কলার বা পণ্ডিতরা বলে গেছেন। এরপরে আমরা বিবেচনা করব বৈবাহিক জীবনের অবস্থা। আমি আপনাদেরকে বলে রাখি যে এটা যদিও ফিমেল জেনিটালি আলোচনা করা দরকার, কিন্তু এই লক্ষণগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং এগুলো মডার্ন লাইফ, অর্থাৎ আমাদের যে আধুনিক যে জীবনযাপন, এটার সাথে সম্পৃক্ত। যেমন স্বামী স্ত্রী তারা একসাথে বসবাস করছেন কিনা, এবং স্বামী স্ত্রী, তারা স্বামী বা স্ত্রী তারা প্রবাসে বা দূরে বসবাস করছেন, অর্থাৎ একসাথে বসবাস করছেন কিনা, এবং উভয়ের মধ্যে সন্দেহ প্রবণতা এবং ঝগড়া লেগে থাকার একটা বিষয় আছে কিনা। এবং বর্তমান সময়ে সবচেয়ে বেশি দেখা যায় যে টিনেজদের ক্ষেত্রে কিংবা বড়দের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে প্রেমের সম্পর্ক থাকে, এবং সেক্ষেত্রে অনেক সময় দুঃখের ঘটনা থাকে, এবং সেক্ষেত্রে তারা রোগের কারণ হিসেবে সেটাগুলোকে আমরা দেখে থাকি, এবং সেক্ষেত্রে আমরা খুব ভালো ফলাফল পেয়ে থাকি। সুতরাং এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে বিবেচনায় আনতে হবে। এই জন্য আমি এটাকে একটা আলাদা চ্যাপ্টার এবং আলাদা একটা প্যারামিটার হিসেবে নিয়ে এসেছি। এছাড়া আরো প্রয়োজনীয় বিষয়গুলো যেগুলো জিজ্ঞেস করা প্রয়োজন রোগের সাথে রিলেটেড, সেগুলো আমরা জিজ্ঞেস করে নেব। এবং ফাইনালি যেটা আমাদের করতে হবে, যদি আমি রোগীর এই বিশ্লেষণ করার পরে আমি দেখলাম যে আমার রোগীর কিছু প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন দেওয়া দরকার, সেটা আমি দিলাম। এবং প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন আল্ট্রাসোনোগ্রাম করার পরে আমরা দেখলাম যে রোগীর নেফ্রাইটিস রয়েছে। তো এখন সেটাকে আমরা প্যাথোলজিক ফাইন্ডিং হিসাবে নিয়ে নেব, কিংবা রোগীর টাইফয়েড রয়েছে, ইত্যাদি ইত্যাদি। আমরা যে লক্ষণগুলো নিয়েছি দেখেন, সেক্ষেত্রে আমরা যেটা খেয়াল করব সেটা হলো বাচাল, পেটে গ্যাস জমে, এবং যা যা খায় তাতেই তার গ্যাস জমে যায়, অতি ভোজন, অতি মিষ্টি গ্রহণ ইত্যাদি, মিষ্টি, লবণ, টক, গরম ইত্যাদি খাবারের ইচ্ছা, 7টা থেকে 8টায় বাড়ে, লিঙ্গের শিথিলতা ইত্যাদি। এখন কথা হলো যে এই যে লক্ষণগুলো আমরা নিয়েছি,
এই লক্ষণগুলোর মধ্যে অনেকগুলো লক্ষণ রয়েছে, কিন্তু আমরা গুরুত্বপূর্ণ এই লক্ষণগুলোকে কাউন্ট করেছি। কেন কাউন্ট করেছি আমরা অন্য একটা ক্লাসে অবশ্যই বলবো। এবং এগুলো দেখে আমার মনে হয়েছে যে এই রোগীটা লাইকোপোডিয়ামের রোগী। এবং আমরা এগুলোকে যদি কেস টেকিং করে র্যাপোর্টাইজেশন করি, সেক্ষেত্রে আমরা দেখবো যে এই রোগীটা হলো লাইকোপোডিয়ামের রোগী। তো আমরা আজকে আমাদের আরো কয়েক মিনিট পরে